মেঘনা নদীর বুক চিরে এগিয়ে চলেছে রশিদ মাছির বিধগ্রস্ত কিন্তু মজবুত নৌকা জলপরি। এপ্রিলের শেষ দিককার এক তপ্ত দুপুর। ড আরহাম চৌধুরী বাইনোকুলার চোখে লাগিয়ে দূরের সবুজ রেখার দিকে তাকিয়ে আছেন, তার মুখে উত্তেজনার ছাপ। দীর্ঘদিনের গবেষণার পর তিনি নিশ্চিত হয়েছেন সুন্দরবনের এক দুর্গম অংশে এমন এক প্রজাতির অর্কিড পাওয়া যায় যা চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটাতে পারে। সেই অঞ্চলের নাম শুনলেই জেলেরা ভয় আতকে ওঠে। শয়তানখালি। রশিদ ভাই, আর কত দূর? আরহামের গলায় অধৈর্য। রশিদ মাঝে আকাশের দিকে একবার তাকিয়ে উদাস গলায় বলল, স্যার, আরেকবার ভাবেন, ওই শয়তানখালির নামটা কেউ মুখে আনে না। রাইতের বেলা ওদিক থেকে কান্দনের আওয়াজ আহে, পোলাপানের হাসির শব্দ পাওন যায়। যারা গেছে তারা সব ফেরে নাই, আর যারা ফিরছে তারা হয় বোবা নয় পাগল হয়ে গেছে। ফাহিম তার ক্যামেরার লেন্স মুছতে মুছতে একটু হেসে বলল, এগুলো সব কুসংস্কার রশিদ চাচা, হয়তো কোনো বুনো জানোয়ারের ডাককে মানুষ অন্য কিছু ভাবে। রশিদ মাঝি কোনো উত্তর দিল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে নৌকার হাল শক্ত করে ধরল। সাইমা বলল, আরহাম স্যার, লোককথাগুলোকে একেবারে উড়িয়ে দেওয়া কি ঠিক? প্রকৃতির এমন অনেক রহস্য আছে যা বিজ্ঞান এখনও ব্যাখ্যা করতে পারেনি। আরহাম বিরক্ত হয়ে বললেন, সাইমা তুমিও? আরে বাবা, ওটা একটা ম্যানগ্রোভ সোয়াম্প, সেখানকার ইকোসিস্টেম আলাদা, তাই হয়তো অদ্ভুত কিছু শব্দ হয়। এর মধ্যে জিনভূত খোঁজাটা মূর্খামি। আমার লক্ষ্যই অর্কিড, ভেনাস স্লিপার অফ সুন্দরবন। ওটা পেলেই আমাদের মিশন সফল। বিকাল নাগাদ তারা মূল জঙ্গল ছেড়ে ছোট ছোট শাখা খালে প্রবেশ করল। পরিবেশটা দ্রুত বদলাতে শুরু করল। বড় বড় গাছের বদলে গেওয়া, গড়ান আর গোলপাতার ঘন জঙ্গল। শ্বাসমূলগুলো যেন কঙ্কালের আঙুলের মতো কাদা ভেদ করে বেরিয়ে আছে। অদ্ভুত এক নিস্তব্ধতা চারদিকে। পাখির ডাক নেই, বানরের চেঁচামেচি নেই, শুধু জলের ছলাৎ ছলাৎ শব্দ। ফাহিম তার সাউন্ড রেকর্ডার অন করে বলল, স্যার, জায়গাটা কেমন অদ্ভুত রকমের চুপচাপ। হঠাৎ রশিদ মাঝি নৌকা থামিয়ে দিল। সামনেই শয়তানখালি। দিনের বেলাতেই দেখেন কেমন অন্ধকার, বাতাসটাও কেমন ভারী। আমার মন সাই দিতাছে না স্যার। আরহাম প্রায় ধমকে উঠলেন, আরে চলুন তো, ভয় পেলে আমার সাথে আসার দরকার ছিল না। অনিচ্ছা সত্ত্বেও রশিদ মাঝি নৌকা ভাসালো। শয়তানখালির মুখে প্রবেশ করতেই একটা ঠান্ডা স্রোত যেন সবার শরীর বেয়ে নেমে গেল। এখানকার জল অস্বাভাবিক কালো। দুই পাশের গাছগুলো এমনভাবে ঝুঁকিলাছে যে আকাশ প্রায় দেখাই যায় না। মনে হচ্ছে কোনো এক দানবের মুখের গহ্বরে তারা প্রবেশ করছে। তারা খালের গভীরে একটা অপেক্ষাকৃত উঁচু জায়গায় তাঁবু ফেলার সিদ্ধান্ত নিল। জায়গাটা খুঁজে পেতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আরহাম তার টর্চের আলোয় সেই বহু প্রতীক্ষিত অর্কিড খুঁজে পেলেন। সাদা পাপড়ির ওপর গাঢ় বেগুনি ছিটা, দেখতে অসাধারণ। উত্তেজনায় তিনি প্রায় চিৎকার করে উঠলেন। ফাহিম ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। সাইমা গাছপালার নমুনা সংগ্রহ করতে লাগল। কিন্তু রশিদ মাঝি নৌকা থেকে নামেনি। সে বিড়বিড় করে কি যেন দোয়া পড়ছিল আর বারবার পশ্চিম আকাশের দিকে তাকাচ্ছিল। হঠাৎ করেই পরিবেশটা বদলে গেল। বিকালের নরম আলো মিলিয়ে গিয়ে আকাশটা গাঢ় সিঁদুরে রং ধারণ করল। বাতাস থেমে গিয়ে এক দম বন্ধ করা ভ্যাপসা গরম অনুভূত হতে লাগল। রশিদ মাঝি চিৎকার করে বলল, স্যার, সর্বনাশ হইছে, কাল বৈশাখী আসতেছে। এই ঝড়ের নাম হইল আন্ধারি ঝড়। এই জঙ্গলে একবার শুরু হলে সহজে থামে না। তার কথা শেষ হতে না হতেই পশ্চিম আকাশ থেকে বিদ্যুতের ফলার মতো আলো চিড়ে গেল। কয়েক সেকেন্ড পর কানে তালা লাগানো এক গর্জন। তারপর শুরু হলো সেই ভয়ঙ্কর ঝড়। গাছপালাগুলো যেন পাগলের মতো মাথা নাড়তে লাগলো। বাতাসের শো শো শব্দে আর কিছু শোনা যাচ্ছিল না। মুষলধারে বৃষ্টি নামল। তাঁবু প্রায় উড়ে যাওয়ার জোগাড়। তারা কোনো মতে একটা বড় গড়ান গাছের আড়ালে আশ্রয় নিল। বজ্রপাতের আলোয় বারবার জঙ্গলটা আলোকিত আর অন্ধকার হচ্ছিল। সেই আলো আধারির খেলায় শ্বাসমূলগুলোকে দেখাচ্ছিল যেন অসংখ্য মানুষের হাত মাটি ফুঁড়ে বেরিয়ে সাহায্যের জন্য আকুতি করছে। ঝড়ের মধ্যেই ফাহিম তার হেডফোনে কান লাগিয়ে চমকে উঠল। সে সাউন্ড রেকর্ডারটা চালু রেখেছিল। বাতাসের গর্জন ছাপাও সে স্পষ্ট শুনতে পেল একটা বাচ্চা ছেলের খিলখিল হাসির শব্দ। শব্দটা যেন তার কানের পাশেই কেউ হাসছে। সে আতঙ্কিত হয়ে হেডফোন খুলে আরহামকে বলল, স্যার, আমার রেকর্ডিংয়ে হাসির শব্দ। আরহাম ধমক দিয়ে বলেন, কিসের হাসি? এটা বাতাসের শব্দ, হ্যালুসিনেশন হচ্ছে তোমার। ঠিক সেই তখনই বিদ্যুতের এক ঝলকানিতে তারা সবাই দেখল খালের ওপারে জলের কিনারে একটা আবছা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। লম্বা চুল, সাদা কাপড়ে ঢাকা এক নারী। পরমুহূর্তেই অন্ধকার। সাইমার গলা শুকিয়ে কাঠ, কাপা কাপা গলায় বলল, ওটা কি ছিল? আরহাম টর্চ জেলে সেদিকে ফেললেন, কিন্তু কিচ্ছু নেই, শুধু বৃষ্টিতে ভেজা গাছপালা। কিছু না, আলোর ভ্রম, ভয় পেও না। কিন্তু তার নিজের গলার স্বরও কেঁপে গেল। কারণ টর্চের আলোয় তিনি দেখেছিলেন যেখানে মূর্তিটা দাঁড়িয়েছিল সেখানের কাদায় দুটো খালি পায়ের ছাপ, কিন্তু সেখানে যাওয়ার কোনো পথই নেই। রাত বাড়ার সাথে সাথে ঝড়ের প্রকোপ কমল, কিন্তু ভয়টা বাড়ল হাজার গুণ। তারা ভেজা শরীরে গাছের নিচে বসে কাঁপছিল। চারদিকে চাপ চাপ অন্ধকার। টর্চের আলো যতটুকু যায় তার বাইরে যেন অনন্তকাল ধরে জমে থাকা নিকাশ কালো আধার। হঠাৎ সেই আধার থেকে ভেসে এলো একটা করুণ কান্নার শব্দ। একজন মহিলার কান্নার আওয়াজ। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কেউ। কান্নাটা ধীরে ধীরে তাদের ক্যাম্পের চারপাশে ঘুরতে লাগলো। একবার মনে হচ্ছে ডান দিকে, পরমুহূর্তে বাম দিকে। রশিদ মাঝি ভয়ে জড়সড় হয়ে বিড়বিড় করতে লাগলো, ওই যে আইসে, শয়তানখালির টান্দন। ওরে একলা রাইখা চলা যাইতে নাই, ও সঙ্গী খুঁজে। আরহামের সমস্ত বৈজ্ঞানিক যুক্তি যেন গুড়িয়ে যাচ্ছিল। সে কাপা হাতে নিজের রিভলভারটা বের করল, ফিসফিস করে বলল, কে কে ওখানে? সামনে এসো। কান্নাটা হঠাৎ থেমে গেল।
তার বদলে শোনা গেল ফাহিমের মায়ের গলার স্বর। ফাহিম, বাবা, এদিকে আয়, ভয় পাস না। ফাহিম চমকে দাঁড়িয়ে গেল। মা, তুমি এখানে কিভাবে? সে ঘোরের মধ্যে সেদিকে এগোতে লাগল। সাইমা চিৎকার করে তার হাত ধরে ফেলল। ফাহিম, যাস না, ওটা তোর মা নয়। কিন্তু ফাহিমের চোখে তখন শূন্য দৃষ্টি। সে যেন সম্মোহিত। আরহাম আর সাইমা মিলে তাকে টেনে ধরল। ঠিক তখনই যেদিক থেকে আওয়াজটা আসছিল সেদিকে দুটো গড়ান গাছের ডাল বিকট শব্দে মট করে ভেঙে পড়ল, ঠিক যেখানে ফাহিম পা রাখতে যাচ্ছিল। এক চুল এদিক ওদিক হলেই সে চ্যাপ্টা হয়ে যেত। ফাহিম জ্ঞান হারিয়ে ফেলল। তারা তাকে তাঁবুর ভেতরে নিয়ে শুইয়ে দিল। এবার সেই সত্তা যেন আরও মরিয়া হয়ে উঠল। তাঁবুর কাপড়ের ওপর দিয়ে লম্বা লম্বা নখের আঁচড়ের শব্দ হতে লাগল। বাইরে থেকে কেউ যেন ফিসফিস করে তাদের সবার নাম ধরে ডাকছে। আরহামের নাম, সাইমার নাম। আরহামের বুকের ভেতরটা হিম হয়ে গেল। সে বুঝতে পারছিল এটা কোনো সাধারণ প্রাণী নয়। এর শক্তি, এর ধূর্ততা মানুষের কল্পনার বাইরে। সে যে জিনিসকে তুচ্ছ করেছিল সেটাই এখন তাদের জীবন নিয়ে খেলা করছে। হঠাৎ তাঁবুর বাইরে থেকে রশিদ মাঝির আর্তনাদ শোনা গেল। তারা টর্চ নিয়ে বেরিয়ে দেখল রশিদ মাঝি হাঁটু গেড়ে মাটিতে বসে থরথর করে কাঁপছে। তার সামনে কাদার ওপর দিয়ে হিঁচড়ে যাবার দাগ। কি হয়েছে রশিদ ভাই? সাইমা জিজ্ঞেস করল। রশিদ মাঝি আঙুল তুলে দেখালো নৌপোর দিকে। আমার পা কিছু একটা ধইরা টানছিল, পানির দিকে নিয়ে যাইতেছিল। আমি আল্লাহর নাম নিতে ছাইড়া দিছে, কিন্তু ও আবার আসব, ও আমাদের সবাইরে নিব। তারা দেখল রশিদ মাঝির পায়ে 5টা লম্বা আঙুলের গভীর দাগ বসে গেছে। সেখান থেকে রক্ত ঝরছে। দাগগুলো কোনো মানুষের হাতের নয়, অস্বাভাবিক লম্বা আর তীক্ষ্ণ। রাত প্রায় 2টো। জঙ্গলটা আবার কবরের মতো চুপচাপ। কিন্তু এই নিস্তব্ধতাটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ তারা জানে অন্ধকারের মধ্যে উত পেতে আছে সেই শয়তানি শক্তি। হঠাৎ ফাহিম ঘুমের ঘোরে চিৎকার করে উঠল। চোখ, চোখ, গাছের মধ্যে 1000টা চোখ! তার চিৎকারে সবাই সচকিত হয়ে উঠল। আরহাম টর্চ জেলে তাঁবুর বাইরে ফেলতেই তার রক্ত জমে গেল। জঙ্গলের ভেতরের গাছগুলোর ডালে ডালে পাতার ফাঁকে ফাঁকে 2টো করে সবুজ আভার চোখ জ্বলজ্বল করছে। অসংখ্য চোখ, যেন পুরো জঙ্গলটা তাদের দিকে তাকিয়ে আছে। চোখগুলো পিটপিট করছে, আর তাদের সম্মিলিত দৃষ্টিতে রয়েছে এক আদিম ক্ষুধা। সাইমা ভয় চিৎকার করে উঠল। আরহাম গুলি করার জন্য রিভলভার তুলল, কিন্তু তার হাত কাঁপছে। সে কোনটাকে গুলি করবে? হঠাৎ সব চোখ একসঙ্গে নিভে গেল। আবার সেই কান্নার শব্দ, এবার খুব কাছ থেকে। মনে হচ্ছে তাদের তাঁবুর ঠিক পেছনেই কেউ কাঁদছে। আরহাম সাহস করে তাঁবুর চেনটা একটু খুলল। বাইরে উকি দিতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তাঁবু থেকে মাত্র 10 হাত দূরে জলের ধারে একটা অবয়ব ধীরে ধীরে কাদা আর শ্যাওলা থেকে রূপ নিচ্ছে। প্রথমে একটা কাঠামো, তারপর তাতে মাংস লাগছে। কালো কাদা, পচা পাতা আর সাপের মতো পেঁচানো শ্বাসমূল দিয়ে তৈরি হচ্ছে এক দীর্ঘাঙ্গী নারীর শরীর। তার চুলগুলো যেন শ্যাওলার দড়ি, যা বেয়ে টপ টপ করে কালো জল ঝরছে। আর মুখের জায়গায় কেবল একটা মসৃণ কালো গর্ত, যেখান থেকে সেই হাড় হিম করা কান্নার আওয়াজ বেরিয়ে আসছে। তার হাত দুটো অস্বাভাবিক লম্বা, আঙ্গুলগুলো বড়শির মতো বাঁকানো। এটাই কি সেই জিন, শয়তানখালির অভিশপ্ত আত্মা? সেই কদাকার মূর্তিটা ধীরে ধীরে তাদের দিকে ঘুরল। তার মুখের গর্তটা বড় হতে লাগল, আর কান্নার বদলে বেরিয়ে এলো এক বিকট হাসি। সেই হাসি শুনে মনে হল 1000টা ভাঙা কাঁচ একসাথে গুঁড়ো করা হচ্ছে। সেই মূর্তিটা লম্বা লম্বা পায়ে তাদের দিকে এগিয়ে আসতে লাগল। প্রতি পদক্ষেপে কাদা ছিটকে উঠছে। তার লক্ষ্য তাঁবুর ভেতরে থাকা অজ্ঞান ফাহিম। আরহামের সমস্ত অহংকার, সমস্ত যুক্তি চুরমার হয়ে গেল। সে বুঝতে পারল বিজ্ঞানের বইতে এর কোনো ব্যাখ্যা নেই। এটা শূন্যে শয়তানের রাজত্ব। সে চিৎকার করে সাইমাকে বলল, সাইমা, পেট্রোল! নৌকার জন্য যে পেট্রোলের জেরিকেনটা এনেছিলাম, ওটা কোথায়? সাইমা ইশারায় দেখালো। আরহাম প্রায় হামাগুড়ি দিয়ে সেটা নিয়ে এলো। রশিদ মাঝি তখনও বিড়বিড় করে সূরা পড়ছিল। আরহাম ঢাকনা খুলে পেট্রোলটা তাদের তাঁবুর চারপাশে গোল করে ছিটিয়ে দিল। সেই কাদা মানবীটা তখন প্রায় তাদের কাছে চলে এসেছে। তার পচা শেকড়ের শরীর থেকে তীব্র একটা আষ্টে গন্ধ আসছে।
সে তার লম্বা হাতটা তাঁবুর দিকে বাড়াতেই আরহাম তার লাইটারটা জ্বালিয়ে পেট্রোলে ছুঁড়ে মারল। ধাউ করে আগুন জ্বলে উঠল। আগুনের একটা বৃত্ত তৈরি হলো তাদের চারপাশে। সেই কাদা মানবীটা আগুনের তাপে বিকট চিৎকার করে পিছিয়ে গেল। তার কাদা মাখা শরীরে আগুন লাগতেই সেটা সিজেলিং শব্দ করতে লাগল। কিন্তু সে দমে গেল না। তার শরীর থেকে নতুন নতুন শ্বাসমূল বেরিয়ে এসে আগুনের উপর ঝাঁপিয়ে পড়ে সেটাকে নিভানোর চেষ্টা করতে লাগল। আগুনের আলোয় তার বীভৎস রূপ আরও স্পষ্ট হয়ে উঠল। রশিদ মাঝি হঠাৎ চিৎকার করে বলল, স্যার, ওরে কিছু দেওয়ান লাগব, ও কিছু চায়, ওর জিনিস ফিরায় দেন। আরহামের মাথায় বিদ্যুৎ খেলে গেল। সেই অর্কিড, সে এই জঙ্গলের সম্পদ চুরি করতে এসেছে। হয়তো এই জিন এই জঙ্গলের রক্ষক। সে তার ব্যাগ থেকে সাবধানে রাখা অর্কিডের নমুনাটা বের করল। তার সারা জীবনের স্বপ্ন, তার গবেষণার মূল ভিত্তি। এক মুহূর্তের জন্য তার হাতটা কেঁপে উঠল, কিন্তু তারপরই ফাহিমের যন্ত্রণাকাতর মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। আরহাম সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলল, নে, তোর জিনিস তুই ফিরায় নে, আমাদের মুক্তি দে। এই বলে সে অর্কিডটা আগুনের বৃত্তের ওপর দিয়ে ছুঁড়ে মারল সেই মূর্তির দিকে। অর্কিডটা গিয়ে পড়ল তার পায়ের কাছে। মূর্তিটা স্থির হয়ে গেল। সে নিচু হয়ে অর্কিডটা তুলে নিল। তার মুখের গর্ত থেকে কান্নার আওয়াজটা ধীরে ধীরে কমে এলো। সে অর্কিডটা বুকে জড়িয়ে ধরল যেন কোনো হারানো সন্তানকে ফিরে পেয়েছে। তারপর এক অদ্ভুত ঘটনা ঘটল। তার কাদা আর মূলের শরীরটা ধীরে ধীরে গলে গিয়ে আবার জঙ্গলের কাদায় মিশে যেতে লাগল। তার কান্নার আওয়াজের জায়গায় শোনা গেল এক শান্ত দীর্ঘশ্বাস। কিছুক্ষণের মধ্যে সেখানে আর কিচ্ছু রইল না। একই সাথে চারপাশের সমস্ত সবুজ চোখ নিভে গেল। জঙ্গলের সেই দম বন্ধ করা পরিবেশটা হালকা হয়ে গেল। ভোরের প্রথম আলো গাছের ফাঁক দিয়ে উকি দিল। ঝড় থেমে গেছে। তারা হতভম্ব হয়ে বসে রইল। ফাহিমের জ্ঞান ফিরেছে। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। রশিদ মাঝি চোখের জল মুছতে মুছতে বলল, মাফ কইরা দিছে, মা প্রকৃতি তার জিনিস ফিরায় পাইছে। নৌকার সামান্য ক্ষতি হয়েছিল, কিন্তু তারা সেটা কোনো মতে সারিয়ে নিল। সকালের আলোতে শয়তানখালিকে আর অতটা ভয়ঙ্কর লাগছিল না, কিন্তু রাতের স্মৃতি তাদের প্রত্যেকের মনে চিরকালের জন্য এক গভীর ক্ষত তৈরি করে দিয়ে গেছে। ফেরার পথে কেউ কোনো কথা বলে না। আরহাম চৌধুরী বারবার খালি ব্যাগটার দিকে তাকাচ্ছিল। তার কোনো আফসোস হচ্ছিল না, বরং এক অজানা অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে প্রকৃতির নিয়ম ভাঙতে গেছিল, আর প্রকৃতি তাকে তার আসল রূপ দেখিয়ে দিয়েছে। শহরের কাছাকাছি এসে যখন মোবাইলের নেটওয়ার্ক এলো, ফাহিম কাঁপা কাঁপা হাতে তার সাউন্ড রেকর্ডারটা আবার অন করল। সে রাতে সেই অংশটা ডিলিট করে দিতে চেয়েছিল, কিন্তু ডিলিট করার আগে সে শেষবারের মতো অংশটা প্লে করল। ঝড়ের শব্দ, কান্নার আওয়াজ আর তাদের চিৎকারের মধ্যে দিয়ে সে একেবারে শেষে একটা নতুন শব্দ শুনতে পেল। একটা মিষ্টি শান্ত গলা। কোনো এক নারী যেন ফিসফিস করে বলছে, ধন্যবাদ। ফাহিম শিওরে উঠে রেকর্ডারটা বন্ধ করে দিল। ডক্টর আরহাম চৌধুরী এরপর আর কোনোদিন সুন্দরবনের দিকে যাননি। তার গবেষণায় বিষয় বদলে গেছিল। তিনি এখন প্রকৃতির অজানা রহস্য আর লোককথা নিয়ে কাজ করেন। মাঝে মাঝে গভীর রাতে ঘুমের মধ্যে তিনি এখনও সেই কালো জলের ধারে দাঁড়িয়ে থাকা কাদা মানবীকে দেখতে পান। তার ঘুম ভেঙে যায়। তিনি বারান্দায় এসে দাঁড়ান আর ভাবেন, বিজ্ঞান যা ব্যাখ্যা করতে পারে না, তার অস্তিত্ব কি সত্যিই নেই? আর সুন্দরবনের গভীরে শয়তানখালির কালো জলে আজও হয়তো রাতের আন্ধারে কেউ একা পথ হারালে শুনতে পায় এক করুণ কান্নার সুর। সেই কান্না এখন আর হিংসার নয়, একাকিত্বের। সে তার জঙ্গলের গভীরে একা জেগে থাকে, তার সেই সাদা বেগুনি অর্কিডটাকে বুকে নিয়ে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।